হ্যালো স্টুডেন্টস, ডিসেম্বর 2024 নেট পরীক্ষাকে টার্গেট করে আমাদের যে আনলিমিটেড প্রশ্ন উত্তর প্র্যাকটিস সিরিজ চলছে, এটি তার 20 নম্বর ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব নকশা এবং উপন্যাস থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর। তো তোমরা যারা এখনো পর্যন্ত এর আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিও। আর যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন তোমরা সকলের আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। প্রথমে চলে আসি আজকের প্রথম প্রশ্ন। হুতুম প্যাঁচার নকশা উপন্যাস থেকে নিচে দেওয়া বিবৃতিগুলির শুদ্ধতা বিচার। দেখো অপশন এ কি বলছে। গ্রন্থটি প্রথম প্রকাশকালে এর পৃষ্ঠা সংখ্যা ছিল 18। এটি শুদ্ধ নাকি অশুদ্ধ বলতে হবে। তোমরা এটি শুদ্ধ নাকি অশুদ্ধ এটা ভাবো, আমি উত্তর বলে দেব। অপশন বি দেখো, মুলুকচাঁদ শর্মা হলেন বিদ্যাসাগর, যাকে তিনি নকশাটি উৎসর্গ করেছিলেন, অর্থাৎ উৎসর্গ করা হয়েছিল নকশাটিকে মুলুকচাঁদ শর্মা বা মুলুকচাঁদ শর্মার নাম বিদ্যাসাগর। এটি শুদ্ধ নাকি অশুদ্ধ বলতে হবে। অপশন সি, গ্রন্থটির প্রথম খণ্ড প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে এবং অপশন ডি 1864 খ্রিস্টাব্দে প্রথম ও দ্বিতীয় খণ্ড একত্রে প্রকাশিত হয়। দেখো এখানে আমি নোটস থেকে লাইন তুলেছি, এখানে দেখো পরিষ্কার বলা হচ্ছে যে গ্রন্থটির প্রথম প্রকাশকালে পৃষ্ঠা সংখ্যা ছিল 18, একদমই ঠিক নয়। এটি পৃষ্ঠা সংখ্যা ছিল 16। দেখো 16 পৃষ্ঠা সংখ্যা ছিল, তাহলে অপশন এ হচ্ছে ভুল। নেক্সট আসছে মুলুকচাঁদ শর্মা হলেন বিদ্যাসাগর, যাকে নকশাটি উৎসর্গ করা হয়েছিল, একদমই সঠিক। মুলুকচাঁদ শর্মার নামই বিদ্যাসাগর এবং হুতুম প্যাঁচার নকশা মুলুকচাঁদ শর্মাকেই উৎসর্গ করা হয়। অপশন সি, গ্রন্থটির প্রথম খণ্ড প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে, তা নয়, প্রথম খণ্ড প্রকাশিত হয় 1861 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আবার তারপরে দ্বিতীয়বার প্রথম খণ্ড আবারও প্রকাশিত হচ্ছে 1862-তে। সুতরাং 1863 এই বাক্যটি সঠিক নয়। আর লাস্ট আসছে 1864 খ্রিস্টাব্দে প্রথম ও দ্বিতীয় খণ্ড একত্রে প্রকাশিত হয়। দেখো এখানে লেখা আছে 1864 খ্রিস্টাব্দে প্রথম ও দ্বিতীয় খণ্ড একত্রে প্রকাশিত হয়, তাহলে অবশ্যই এই বাক্যটি ঠিক। তাহলে আমরা উত্তর কি পেলাম? উত্তর পেলাম অপশন এ ভুল, বি ঠিক, সি ভুল, ডি ঠিক। তাহলে কয়ের দাগ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, হুতুম প্যাঁচার নকশা উপন্যাসের কলিকাতার বারোয়ারি পুজোর প্রতিমা কতদিন রেখে বিসর্জন দেওয়া হয়েছিল? কতদিন রেখে কলিকাতার বারোয়ারি পূজা, এই যে অংশটা আছে হুতুম প্যাঁচার নকশার অনেকগুলো পার্ট আছে। আচ্ছা, এখানে তোমাদের প্রশ্ন থাকলো, 2 নম্বর দাগ দিয়ে প্রশ্নের উত্তর দেবে যে দুটি খণ্ডে আমরা পাচ্ছি হুতুম প্যাঁচার নকশাতে দুটি খণ্ড, এই দুটি খণ্ডের কোনটিতে কতগুলি অধ্যায়? কোনটিতে অধ্যায় সংখ্যা কতগুলি? এটি তোমাদের প্রশ্ন থাকলো, তোমরা অবশ্যই এটি কমেন্ট করবে। ঠিক আছে, চলে আসি তাহলে প্রশ্নে। আমাদের মেন প্রশ্ন যেটি, কলিকাতার বারোয়ারি পুজোর প্রতিমা কতদিন রেখে বিসর্জন দেওয়া হতো? দেখো এখানে লেখা আছে যে এদিকে পুজো শেষ হলো, 8 দিন প্রতিমা রেখে বিসর্জন দেওয়া হলো, তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? অপশন 2, 8 দিন। নেক্সট প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা উপন্যাস থেকে কলিকাতার বারোয়ারি পুজো, এই পাঠটা থেকে আবারও প্রশ্ন দেওয়া হয়েছে এই পরিচ্ছেদ থেকে। বিবৃতি 1 কি বলা হচ্ছে? কায়েস্ত বাবুটি বারোয়ারি পূজার বড় ভক্ত। পূজার কয়দিন তিনি বাবুর বাড়িতেই কাটান। বিবৃতি 2, একবার শান্তিপুরওয়ালারা 7 লক্ষ টাকা খরচ করে এক বারোয়ারি পূজা করেন, 5 বছর ধরে তার উদ্যোগ হয়। আর বিবৃতি 3 কি বলা হচ্ছে? এবারের বারোয়ারির প্রতিমাটি প্রায় 20 হাত উঁচু। দেখো সঠিক উত্তর কি? সঠিক উত্তর বিবৃতি 1 এবং বিবৃতি 2, এই বাক্য দুটি কিন্তু ঠিক নয়। বিবৃতি 3 শুদ্ধ, এবারের বারোয়ারি প্রতিমাটি প্রায় 20 হাত উঁচু, এই বাক্যটি শুদ্ধ। তোমাদের প্রশ্ন থাকলো 3 দাগে, এই বিবৃতি দুটি যে ভুল, এই অপশন এ অর্থাৎ বিবৃতি 1 এবং বিবৃতি 2 যে ভুল, কেন ভুল সেটি তোমরা কমেন্ট করবে। কেন ভুল? ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, হুতুম প্যাঁচার নকশা উপন্যাসের কলিকাতার বারোয়ারি পূজা পরিচ্ছেদে যে জেলে বাবুর কাছে এসেছিল, সেই জেলেটির হাতে যতটা ওজনের মাছ ছিল, কত সের ওজনের মাছ সে নিয়ে এসেছিল? অপশন দেখো, বলা হচ্ছে সের 10-12, সের 12-14, সের 10-11 নাকি সের 12-13।
কত সের ওজনের মাছ ছিল? দেখো, হঠাৎ এক জেলে একটা সের 10-12 ওজনের রুই মাছ নিয়ে উপস্থিত হলো। কর্তা বেজায় খুশি হয়ে বললেন, বাপু, এটির দাম কি নেবে? ঠিক বলো, তো দেওয়া যাবে। জেলে বলল, মশাই, এর দাম 20 ঘা জুতো। তাহলে এখানে দেখো আরো একটা ইনফরমেশনও আমরা পেলাম। এর দাম চেয়েছিল 20 ঘা জুতো, এবং সেটি কিভাবে সে ভাগ করে নিয়েছিল সেটা তোমরা জানো, কারণ উপন্যাসটা তোমাদের প্রত্যেকেরই পড়া। সের 10-12, তাহলে উত্তর কি হচ্ছে আমাদের? সের 10-12। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বিশ্ববৃক্ষ উপন্যাসে ভালোবাসার চিহ্ন স্বরূপ এই যে পরিচ্ছেদটি, এটি কত নম্বর পরিচ্ছেদ? কত নম্বর পরিচ্ছেদ? দেখো, চার্ট তুলেছি আমাদের নোটস থেকে। ৩৩তম পরিচ্ছেদের নাম বিশ্ববৃক্ষের ফল, এবং ৩৩তম পরিচ্ছেদ যেটির নাম হচ্ছে ভালোবাসার চিহ্ন স্বরূপ, যে পরিচ্ছেদে আমরা দেখতে পাই হীরার প্রতিপত্তি কুন্দনন্দিনীর উপর এবং হীরার পরিকল্পনায় দেবেন্দ্রের প্রহার প্রাপ্তি। ঠিক আছে, তো এই পরিচ্ছেদটি কত নম্বর পরিচ্ছেদ? ৩৩তম, তাই তো? ৩৩তম পরিচ্ছেদ। নেক্সট প্রশ্ন দেখো, ইহার কাশরোগ তাহার উপর জ্বর হইতেছে, পীড়া সাংঘাতিক বটে, তবে বাঁচিলেও বাঁচিতে পারেন। বিশ্ববৃক্ষ উপন্যাসে এই উক্তিটি করেছিলেন কে? করেছেন সূর্যমুখীর যে রোগগ্রস্ত হয়েছিলেন, সেই রোগগ্রস্তের খবর আমরা জানতে পারছি যে নরেন্দ্র খবর পেয়েছিল একটি চিঠি মারফত, বা নরেন্দ্রকে একটি চিঠি মারফত জানানো হয়েছিল। তার আগে তাকে পরীক্ষা করে যিনি জানিয়েছিলেন যে তার কাশরোগ হয়েছে, তার উপরে জ্বর হয়েছে, কে জানিয়েছিলেন? বৈদ্য, তাই তো? দেখো, ৩৫তম পরিচ্ছেদ আসা পথে সেখানে আমরা দেখতে পাচ্ছি গ্রামস্থ বৈদ্য রামকৃষ্ণ, তিনি জানাচ্ছেন যে সূর্যমুখীর কাশরোগ, তার উপরে জ্বর হয়েছে। তাহলে সঠিক উত্তর কি হবে আমাদের? রামকৃষ্ণ সঠিক উত্তর, তাই তো? অপশন 1 রামকৃষ্ণ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, বিশ্ববৃক্ষ উপন্যাস থেকে নিচে দেওয়া বিবৃতির শুদ্ধতা বিচার। বিবৃতি 1 কি বলছে? ইহার মৃত্যু নিকট দেখিতেছি, কিন্তু তাপ সেক করিলে বাঁচিলেও বাঁচিতে পারে। উক্তিটির বক্তা হলেন ব্রহ্মচারী। আর বিবৃতি 2 কি বলা হচ্ছে? একে কোথায় পেলেন? এ কথা ব্রহ্মচারীকে জিজ্ঞাসা করেছিল হরমনি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই শুদ্ধ। ঠিক আছে, তাহলে ইনফরমেশনটা যেখানে আমরা শুদ্ধ উক্তি পাচ্ছি, সেখানে কিন্তু আমাদের ইনফরমেশন মনে রাখতে হবে। তাহলে ইনফরমেশন কি পেলাম আমরা? ইহার মৃত্যু নিকট দেখিতেছি, কিন্তু তাপ সেক করিলে বাঁচিলেও বাঁচিতে পারেন। উক্তিটির বক্তা হলেন ব্রহ্মচারী, এবং একে কোথায় পেলেন? ব্রহ্মচারীকে এই কথাটি জিজ্ঞাসা করেছিলেন হরমনি। ঠিক আছে, এই দুটো ইনফরমেশন আমরা এখানে পেলাম। নেক্সট প্রশ্ন, শ্রীকান্ত উপন্যাস থেকে নিচে দেওয়া বিবৃতির শুদ্ধতা বিচার। দেখো, এখানে 4টি বিবৃতি দেওয়া আছে। অপশন এ, শ্রীকান্ত রাজা সাহেবের সঙ্গে পড়াশোনা করেছে এন্ট্রান্স ক্লাস পর্যন্ত। অপশন বি, শ্রীকান্ত স্টেশন থেকে গেছে গজপৃষ্ঠে, অর্থাৎ হাতির পিঠে চেপে সে 10-12 ক্রোশ গিয়েছিল। অপশন সি, ইন্দ্রনাথের ছোট্ট তরিখানা সুতীব্র জলধারার মুখে মোচার খোলার মতো দেখাচ্ছে। আর অপশন ডি, 2 অধ্যায়ে, অর্থাৎ শ্রীকান্ত উপন্যাসের যে অধ্যায় বিভাজন আমরা দেখতে পাই 1-2 এরকম ভাবে, তো দ্বিতীয় অধ্যায়ে ইন্দ্রনাথের তরি ভাসানোর মূল উদ্দেশ্য হচ্ছে মাছ চুরি, এটির বর্ণনা আছে। ঠিক নাকি ভুল? কোনটি ঠিক এবং কোনটি ভুল? দেখো, এখানে নোটস থেকে আমি কতগুলো নোটসের কাটিং তুলেছি। শ্রীকান্ত শিকার পার্টিতে গিয়েছিল এক রাজার ছেলের নিমন্ত্রণে, তার সহপাঠী ছিল স্কুলে, তারা দুজনে ছাড়াছাড়ি এন্ট্রান্স ক্লাস থেকে, তাহলে এন্ট্রান্স ক্লাস পর্যন্ত তারা একসাথে পড়েছিল। ঠিক, অবশ্যই। বি, শ্রীকান্ত স্টেশন থেকে গেছে গজপৃষ্ঠে 10-12 ক্রোশ। দেখো, 10-12 ক্রোশ। নেক্সট আসছে ইন্দ্রনাথের ছোট্ট তরিখানা সুতীব্র জলধারার মুখে মোচার খোলার মতো দেখাচ্ছে, তাহলে এটিও ঠিক। অপশন সিও ঠিক। আর লাস্ট আসছে 2 নম্বর অধ্যায়, এই যে কাটিংটা তোলা আছে এটি 2 নম্বর অধ্যায় থেকে তোলা। তো দেখো, তরি ভাসানোর মূল উদ্দেশ্য ছিল মাছ চুরি। তরি ভাসিয়েছিল কে? ইন্দ্রনাথ। তাহলে অবশ্যই অপশন ডি ও শুদ্ধ। তাহলে এখানে আমরা কি কি শুদ্ধ পেলাম? 4টি বাক্যই শুদ্ধ। তাহলে এখানে আমাদের কাজ কি? অবশ্যই ইনফরমেশন গুলো মনে রাখতে হবে, যে ইনফরমেশন গুলো আমরা নতুন পাচ্ছি বা সঠিক ইনফরমেশন যেগুলো পাচ্ছি। ঠিক আছে।
আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে আমাদের নেটসের জেনারেল পেপার কোর্সে ভর্তি চলছে, যেখানে সম্পূর্ণ 1 বছরের কোর্স তোমরা পেয়ে যাবে 2999 এ। তোমরা মাত্র 1000 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। 3টে ইনস্টলমেন্টে তোমরা এই ফুল কোর্স ফিস কমপ্লিট করতে পারবে, যেখানে তোমরা সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, ইন্ডিভিজুয়াল স্পেশাল স্টাডি প্ল্যান, কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস ক্লাস, এই সমস্ত কিছু পেয়ে যাবে। সম্পূর্ণ 1 বছরের জন্য তোমরা পেয়ে যাবে। তো যারা যোগাযোগ করতে চাইছো তারা খুবই তাড়াতাড়ি 7001739646 এই ফোন নম্বরে কল বা SMS করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। চলে আসি আবারও আলোচনাতে। দেখো, শ্রীকান্ত উপন্যাসের গৌরী তেওয়ারির ছেলের নাম। গৌরী তেওয়ারির ছেলের নাম কি ছিল? রামলাল। নেক্সট প্রশ্ন দেখো, শ্রীকান্ত উপন্যাস থেকে স্তম্ভমিল দেওয়া হয়েছে। একদিকে বক্তার নাম আছে আর একদিকে তাদের উক্তি দেওয়া আছে। কার কার নাম আছে? ইন্দ্র আছে, নতুন দাদা আছে, পরামানিক আছে, পিয়ারি আছে এবং রতন, এই 5 জনের নাম আছে। আর এদিকে 5টি বক্তব্য দেওয়া আছে। দেখো, আমরা একটু মিলিয়ে দেখে নিই। কি বলছে? নে তামাক সাজ, নে তামাক সাজ, এই কথাটা কে বলেছিল? নতুন দাদা, তাই তো? নতুন দাদা বলেছিল যে নে তামাক সাজ। নইলে থাকবো কেন, থাকবো কেন, এই কথাটা কে বলছে? নইলে থাকবো কেন বলছে পরামানিক। তোমাকে চিনেছিলাম ঠাকুর দুর্বুদ্ধির তাড়ায়, তোমাকে চিনেছিলাম ঠাকুর দুর্বুদ্ধির তাড়ায়, এই কথা বলছে কে? পিয়ারি। রাস্তায় তোমাকে দেখতে পেলে চাপকে তোমার পিঠের চামড়া তুলে নেব। রাস্তায় তোমাকে দেখতে পেলে চাপকে তোমার পিঠের চামড়া তুলে নেব, এই কথাটি কে বলছে? ইন্দ্র বলছে। কে বলছে? ইন্দ্র বা ইন্দ্রনাথ। আর লাস্ট আসছে, আমরা 4 জনে যে কত ভয়ে ভয়ে এসেছি তা বলতে পারিনি, এই কথা বলছে রতন। ঠিক আছে, তাহলে উত্তর আমরা পাচ্ছি অপশন 3। তাহলে এই যে লাইনগুলি, কে কোন উক্তিটি করছে, এই উক্তিগুলি কোনটি কার উক্তি, সেগুলো কিন্তু ইনফরমেশন একটু মনে রাখতে হবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, শ্রীকান্ত উপন্যাসের 8ম পরিচ্ছেদ থেকে ক্রমানুসারে সাজাও। দেখো, 8ম পরিচ্ছেদ থেকে বেশ কিছু ঘটনা তুলে ধরা হয়েছে, যেগুলি আগে পরে সাজাতে হবে। দেখে নিই আমরা কি কি ঘটনা দেওয়া আছে। দেখো, তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়াছে, রাজপুত্র অত্যন্ত সমাদরে আমাকে গ্রহণ করিলেন। অপশন সি, রাজপুত্রের খাস কামরায় অনেকক্ষণ হইতেই যে সঙ্গীতের বৈঠক বসিয়াছে তাহা প্রবেশ মাত্রই টের পাইলাম। অপশন ডি, এমনকি আদরের আতিশয্যে দাঁড়াইবার আয়োজন করিয়া তিনি তাকিয়ায় ঠেস দিয়া শুইয়া পড়লেন। আর অপশন ই, কি বলছে? বন্ধু বান্ধবেরা বিহ্বল কলকণ্ঠে সংবর্ধনা করিতে লাগলেন। দেখো, তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে, এটা একদমই প্রথম 1 নম্বর। তারপরেই এই ঘটনাগুলো ঘটছে, তাই না? তাহলে তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে, তারপর আসছে রাজপুত্রের খাস কামরায় সঙ্গীতের বৈঠক বসেছে এবং তখন প্রবেশ করলেন কে? আমাদের কথক বা শ্রীকান্ত সেখানে প্রবেশ করলেন। এবং প্রবেশ করার পর দেখা গেল যে রাজপুত্র অত্যন্ত সমাদরে তাকে অভ্যর্থনা করলেন বা স্বাগত জানালেন। তাহলে এটি অপশন 3 বা 3 নম্বর। তারপর আসছে হলো, এমনকি আদরের আতিশয্যে দাঁড়াইবার আয়োজন না করিয়া তিনি তাকিয়ায় ঠেস দিয়া শুইয়া পড়িলেন। এটা 4 নম্বর। আর লাস্ট আসছে, বন্ধু বান্ধবরা বিহ্বল কলকণ্ঠে সংবর্ধনা করিতে লাগলেন, এটা হচ্ছে 5 নম্বর। তাহলে আমরা উত্তর কি পেলাম? দেখো, এ তারপর সি তারপর বি। দেখো, এ তারপর সি তারপর বি তারপর ডি আর ই। তাহলে 2 এর দাগ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, পথের পাঁচালী উপন্যাস থেকে নিম্নলিখিত ঘটনাগুলি ক্রমানুসারে সাজাও। 4টি ঘটনা দেওয়া আছে, কোনটি আগে এবং কোনটি পরে সেটা নির্ণয় করতে হবে। দেখো কি কি আছে ঘটনা। অপু দুর্গার চড়ুই ভাতি, তমরেজ ও অন্নদা রায়ের বৃত্তান্ত, অপুর কড়ি খেলা এবং অপুর শকুনের ডিম সংগ্রহের বৃত্তান্ত। কোনটি আগে ঘটছে? আমরা তমরেজ ও অন্নদা রায়ের বৃত্তান্ত, এই ঘটনাটি আগে পাই, তাই তো? তারপরে আসছে অপুর কড়ি খেলা। তাহলে তমরেজ অন্নদা রায়ের বৃত্তান্ত আগে, তারপর আসছে অপুর কড়ি খেলা, নেক্সট হচ্ছে অপুর শকুনের ডিম সংগ্রহ, আর সবশেষে অপু দুর্গার চড়ুই ভাতি। চড়ুই ভাতি দিয়ে শেষ হচ্ছে। তাহলে আমরা সঠিক উত্তর দেখো বি, তারপর হচ্ছে সি, তারপর ডি, তারপর এ। ঠিক আছে, বি সি ডি, লাস্ট হচ্ছে 1 নম্বরটা লাস্টে চলে যাচ্ছে এ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন 3।
নেক্সট প্রশ্ন, রামকৃষ্ণ রায়ের মতে সূর্যমুখীর যে রোগ হয়েছিল, সূর্যমুখীর কি রোগ হয়েছিল? রামকৃষ্ণ রায় জানিয়েছিলেন যে সূর্যমুখীর কাশ রোগ হয়েছে, তাই তো? রামকৃষ্ণ রায় কে ছিলেন? বৈদ্য, তাই না? রামকৃষ্ণ রায় ছিলেন বৈদ্য। নেক্সট প্রশ্ন, পথের পাঁচালী উপন্যাস থেকে ব্রজ কাকার 16 বৎসরের ছেলের নাম কি ছিল যে জ্বরে মারা যায়? পথের পাঁচালী উপন্যাসে আমরা দেখতে পাই যে ব্রজ কাকার একটি ছেলে মারা যায় 16 বছর বয়সে জ্বরে। তার নাম কি ছিল? দেখো, ব্রজ কাকার ছেলে নাম নিবারণ, বয়স 16 বছর। নিবারণ মারা যায় জ্বরে চতুর্থ দিন রাতে। এখানে যে ইনফরমেশন গুলো আমরা পাচ্ছি, ইনফরমেশন গুলো একটু দেখে নিই। তাকে চিকিৎসা করত কে? ঈশান কবিরাজ। তাহলে ইনফরমেশন গুলো মনে রাখতে হবে। নিবারণকে চিকিৎসা করত কে? ঈশান কবিরাজ। নিবারণের জ্যাঠার নাম কি? রামচাঁদ চক্রবর্তী। তুই চলে গেলে আমার কি দশা হবে, বুড়া বয়সে কোথায় যাব মা, এই কথাটি কে বলেছিলেন? রামচাঁদ চক্রবর্তী। তাহলে এখানে আমাদের প্রশ্নে কি উত্তর কি চেয়েছে? 16 বছরের যে ছেলেটি মারা গিয়েছিল জ্বরে, তার নাম কি? তার নাম হচ্ছে নিবারণ। এবং এই পাশাপাশি যে ইনফরমেশন গুলো তোমাদেরকে আমি তুলে ধরেছি, সেই ইনফরমেশন গুলো অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, কি বলছে? পথের পাঁচালী উপন্যাস থেকে একদিকে চরিত্রের নাম দেওয়া আছে এবং চরিত্রের পরিচিতি আর একদিকে দেওয়া আছে, যেটির সামঞ্জস্য বিধান করতে হবে। কি বলছে? চরিত্র এবং তাদের নাম দেখো, অন্নদা রায়ের বিধবা ভগ্নী। অন্নদা রায়ের বিধবা ভগ্নীকে? এর মধ্যে নরোত্তম দাস, সখী ঠাকরুন, মহেশ বিশ্বাস নাকি আতুরী? অন্নদা রায়ের বিধবা ভগ্নী হচ্ছে সখী ঠাকরুন, তাই না? দক্ষিণ মাঠের পাশে বসবাসকারী। দক্ষিণ মাঠের পাশে কে বসবাস করে? দক্ষিণ মাঠের পাশে বসবাস করে হচ্ছে আতুরী, তাই তো? আতুরী বসবাস করে। তারপর আসছে বাবাজি। বাবাজির নাম কি? বাবাজির নাম নরোত্তম দাস। এবং সবশেষে যার শ্বশুর বাড়ির সম্পত্তি নিয়ে গোলমাল হয়েছিল, কার? মহেশ বিশ্বাসের। মহেশ বিশ্বাসের শ্বশুর বাড়ির সম্পত্তি নিয়ে গোলমাল হয়েছিল। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর 1 নম্বর। দেখো, মিলে যাচ্ছে একের সাথে। এ এর 2, বি এর হচ্ছে 4, সি এর হচ্ছে 1 আর ডি এর হচ্ছে 3। তাহলে অপশন আমাদের হচ্ছে 1 এর দাগ সঠিক। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস, ইউনিট 4 ও নকশা এবং উপন্যাস থেকে প্রশ্ন উত্তর আলোচনা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের একটি ভালো কমেন্ট আমাদেরকে আরো উদ্বুদ্ধ করবে তোমাদের সামনে এমন নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও তুলে ধরার জন্য। তো অবশ্যই ক্লাসটি কেমন লাগলো তোমরা জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, টাটা।